আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা সমাসের দ্বিতীয় পর্বে চলে আসলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা পড়ব হচ্ছে তৎপুরুষ। তো তৎপুরুষ যেমন কঠিন একটু সহজও, মানে সহজ হচ্ছে পড়তে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মনে রাখাটা অনেক কঠিন। কারণ হচ্ছে অনেকগুলো, তো এই কারণে আমাদের মনে রাখতে বেশ কষ্ট হয়। তো চলুন আস্তে আস্তে আমরা ব্যাপারটার সাথে পরিচিত হই। প্রথমত কথা হচ্ছে যে আমাদের একটু কারকে ফিরে যেতে হবে, মানে কারকের মধ্যে এই যে বিভক্তির ব্যবহারগুলো সেগুলো মাথায় রাখতে হবে। তো আমরা আস্তে আস্তে এইগুলো কেন, কী জন্য, কী লিখেছি সবগুলো আমার বলার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে বিভক্তি সংক্রান্ত যে তৎপুরুষগুলো সেগুলো নিয়ে আগে কথা বলি। প্রথমে কথা হচ্ছে যে বিভক্তির লোপ পাওয়াকে কেন্দ্র করে মূলত এই বিভক্তি সংক্রান্ত তৎপুরুষ তৈরি হয়, মানে বিভক্তির লোপ পাবে। সেটা কীরকম? দ্বিতীয় বিভক্তি যদি লোপ পায় তাহলে দ্বিতীয় বিভক্তি মানে দ্বিতীয় তৎপুরুষ। আচ্ছা, যেমন এখানে বিপদকে আপন্ন, এখানে কি বাদ গিয়েছে? কে। যেহেতু কে বাদ গিয়েছে এই জন্য এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে দ্বিতীয়া হয়ে যাবে, কারণ কে বাদ গিয়েছে। এখন দ্বিতীয়া হলে যেটা হয় সেটা হচ্ছে এটাকে আবার আরেকটা নাম দেওয়া যায় কর্ম, মানে কর্মে তৎপুরুষ। আপনি দ্বিতীয়াকে কর্ম বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দুই ধরনের কিন্তু নাম আসে, ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। আর একটা কথা বলা হচ্ছে যদি কখনো আপনি ব্যাপিয়া পান, ব্যাপিয়া যদিও দ্বিতীয়ার মধ্যে নেই, তারপরেও আলাদা করে বলা হচ্ছে ব্যাপিয়া বা ব্যাপ্তি যদি কোনো কিছু বোঝায়, তো সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, আপনার অবশ্যই তৎপুরুষ হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপিয়া এবং যদি দ্বিতীয় বিভক্তি এরকম বাদ যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়, অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ হয় বা কর্ম তৎপুরুষ হয়। কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এই কেরে কি হবে? আচ্ছা, এখানেও তো কেরে আছে, আবার দ্বিতীয়তেও আছে, সেটা নিয়ে কথা বলবো আমরা যখন চতুর্থীতে আসবো, তখন সেই আলোচনাটা হলে আমাদের বোধহয় বুঝতে অনেক বেশি সহজ হবে। আচ্ছা, তারপর যেটা বলা হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক যদি বাদ যায়, যেমন এখানে বাদ গিয়েছে হচ্ছে দিয়ে, যেহেতু দিয়েটা বাদ গিয়েছে এই জন্য স্বাভাবিকভাবেই মন দিয়ে গড়া মন গড়া, তো শ্রমলব্ধ শ্রমলব্ধ। তো স্বাভাবিকভাবে এগুলো কি হবে? এগুলো সবসময় হচ্ছে তৃতীয় তৎপুরুষ অথবা করণীয় তৎপুরুষ। আর একটা কথা একটু মাথায় রাখতে হয়, যে কয়েকটা কথা একটু বলে দিব, একটু ভালো করে মাথায় রাখবেন। সে হচ্ছে উন, হীন, আর হচ্ছে আরেকটা হচ্ছে শূন্য। এইগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। উনহীন শূন্য, উনহীন শূন্য যদি আপনি কখনো সমস্ত পদে পান তাহলে পরে অবশ্যই অবশ্যই মানে ব্যাস বাক্যের মধ্যে উনহীন শূন্য যখনই পেয়ে যাবেন, যখন দিয়ে যখন পাচ্ছেন, দিয়ে পাওয়ার কারণে আপনি চট করে এটা যখন বাদ পড়ে যায় তখন সেটাকে আপনি কি বলছেন? তখন হচ্ছে আপনি তৃতীয়া বলছেন। আর এখানে কনসার্নটা হচ্ছে উনহীন শূন্য বাদ পড়বে না, কিন্তু উনহীন শূন্য ব্যাস বাক্যে থাকতে হবে, ওটা ব্যাস বাক্যে থাকবে, আবার সমস্ত পদেও থাকবে। তো এই জন্য উনহীন শূন্য যখনই ব্যাস বাক্যে পাবেন, এক কথায় যেমন জ্ঞান দ্বারা শূন্য জ্ঞান শূন্য, বিদ্যা দ্বারা হীন বিদ্যাহীন, তো এরকম যখনই পাবেন, এখন এরকম আমরা পাই, তো যখনই এরকম পাবেন তখনই চট করে সেটাকে তৃতীয়া বলে ফেলবেন। শুধুমাত্র দ্বারা দিয়ে কর্তৃক না বলে উনহীন শূন্যটাও একটু খেয়াল রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা উনহীন শূন্য যদি থাকে ব্যাস বাক্যের মধ্যে তাহলে এটা সহজেই আমরা বলে নিব, সেটা হচ্ছে কী হবে? তৃতীয়া অথবা করণীয় তৎপুরুষ হবে। এই হচ্ছে আলোচনা। এবার চলে আসি হচ্ছে চতুর্থীতে। চতুর্থীর কাহিনীটা হচ্ছে এরকম, এই তৃতীয়ার সাথে কোনো গ্যাঞ্জাম লাগে না, গ্যাঞ্জাম লাগাটা হচ্ছে দ্বিতীয়ার সাথে। মানেটা হচ্ছে দেখেন, গুরুকে ভক্তি মানে কি? সম্মান শ্রদ্ধা করা হচ্ছে। আমরা বেশ কয়েকটা কথা মনে রাখবো, এই যে সম্মান শ্রদ্ধা বা ভালোবাসা এরকম যখন হয় তখন সেটা আমাদের কারকের ক্ষেত্রে কী হয়েছিল? অবশ্যই সম্প্রদান হয়েছিল। তো এই জন্য মাথায় রাখতে হয় যে এরকম ভক্তি টাইপস কোনো কিছু হলে সেটা কিন্তু কী হয়? অবশ্যই অবশ্যই সম্প্রদান হয়। আরও একটা কারণ হয়, যেমন আমি যদি বলি ধরুন কোনো একটা উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য সংক্রান্ত যদি কোনো কিছু বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু সম্প্রদান হয়, মানে জন্য আর কি। আমি বললাম হজ যাত্রা, হজ যাত্রা মানে কি? হজের জন্য যাত্রা। আমি বললাম ছাত্রাবাস, ছাত্রাবাস মানে কি? ছাত্রদের জন্য আবাস। আমি বললাম রান্নাঘর, রান্নার জন্য যে ঘর। তো এরকম জন্য বা উদ্দেশ্য টাইপ যখন পাবেন তখন এই টাইপসগুলোও কিন্তু সবসময় কী হবে? অবশ্যই সম্প্রদান হবে। তো যেহেতু সম্প্রদান হবে, আর সম্প্রদানের জন্যই সেখানে কে রে বাদ পড়ছে না, কিন্তু রান্নার জন্য যে ঘর, রান্নাঘর, তার জন্য বাদ যাচ্ছে, এই জন্য বাদ গেলেও কিন্তু কী হবে? সেক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ হবে বা সম্প্রদান তৎপুরুষ হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য কে থাকলে চট করে কিন্তু আপনি সেটাকে সম্প্রদান বলতে পারবেন না। ওটা কি কর্মে, কর্মের কে নাকি সম্প্রদানের কে? তো আপনি আশা করি এখন বুঝতে পেরেছেন যে কীভাবে কর্মের কেটা আর সম্প্রদানের কেটা আলাদা করবেন। কি বলেছি? ভক্তি শ্রদ্ধার জন্য উদ্দেশ্য যদি এরকম হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা কি হবে? সেটা সম্প্রদানে হবে। আপনি খেয়াল করে দেখেন তো, এখানে আপনি ভক্তি শ্রদ্ধা এরকম কোনো কিছু পাচ্ছেন?
দেখেন তো কোনো উদ্দেশ্য, বিপদকে আপন্ন, ব্যাপারটা এরকম, বিপদের জন্য আপন্ন এরকম কোনো কিছু না, কথা কিন্তু একদমই মিলছে না। এরকম কিন্তু বা দুঃখকে প্রাপ্ত, দুঃখের জন্য প্রাপ্ত এরকম কোনো কিছু না, কখনো কথা এরকম কিন্তু হয় না। তো ওই জন্য টাইপস মানে কোনো একটা উদ্দেশ্য টাইপ কথাবার্তা হবে, তাহলেই কিন্তু সেটা কী হবে, চতুর্থী হবে। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য, মানে কারকের সেন্সটা এখানে থাকতেই হবে। কারকে যেটা সম্প্রদান হবে সেইটাকে কিন্তু আমরা চতুর্থী বলবো, আদারওয়াইজ কর্মকে কিন্তু আমরা কি বলতে পারবো না, অবশ্যই সম্প্রদান বলতে পারবো না। আশা করি বোঝাতে পেরেছি। তো এই বিশেষ করে গুরুভক্তি, হজযাত্রা, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট উদাহরণ। আশা করি এইটাতে কেন চতুর্থী হলো, এই কে বাদ পড়ার কারণে, এই কে এর কে এর মধ্যে পার্থক্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার হচ্ছে হতে থেকেছে, যখন হতে থেকেছে বাদ পড়বে তখন সেটা কি হবে, অবশ্যই পঞ্চমী হবে। হতে থেকেছে বা হচ্ছে পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়, এই দেখেন চেয়ে। তারপর হচ্ছে জেল থেকে মুক্ত, জেল থেকে মুক্ত, জেল মুক্ত, সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত, ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত। তো এরকম হতে থেকে যে যখন বাদ পড়ে যাবে তখন কিন্তু অবশ্যই সেটা কি হবে, অবশ্যই সেটা পঞ্চমী হবে। তো এই জন্য উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, পঞ্চমীর ব্যাপারটা গেল। এবার চলে আসেন ষষ্ঠীতে। ষষ্ঠীতে যখনই হচ্ছে র এর বাদ যাবে তখন সেটাকে ষষ্ঠী বলা যায়, একইভাবে সম্বন্ধ বলা যায়। ও আরেকটা কথা বলিনি, পঞ্চমীকে কিন্তু অপাদান বলা যায়, অপাদান তৎপুরুষ সেটা বলা যায়, একবারে ভুল না এটা। আচ্ছা, ষষ্ঠীর ক্ষেত্রেও কিন্তু যখন র এর বাদ যাবে তখন সেটা কি হবে, অবশ্যই ষষ্ঠী হবে অথবা সম্বন্ধে তৎপুরুষ হবে, দুটোই বলা যাবে। চা বাগান, চায়ের বাগান, তো বুঝতেই পারছেন। তবে এখানে একটা ছোট্ট একটা কনসার্ন বলে দিই, সেটা হচ্ছে আপনি যদি কখনো লেখেন যে মায়ের সেবা, তাহলে কী লিখবেন, মায়ের সেবার ক্ষেত্রে কি মা সেবা লিখবেন না, মাতৃসেবা। আপনি খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে পিতার সেবা, তাহলে কী লিখবেন, পিতা সেবা না, পিতৃসেবা। তো ভাইয়ের সেবা, ভাতৃসেবা। এই যে মায়ের, মা বেসিক্যালি এখানে হচ্ছে মায়ের একটা বর্ধিত রূপ, মানে পরিবর্তিত রূপ পাওয়া যাচ্ছে। মাটা হয়ে যাচ্ছে মাতৃ, পিতা হয়ে যাচ্ছে পিতৃ, ভাই ভ্রাতা বা ভাই হয়ে যাচ্ছে ভাতৃ। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, এটা পরিবর্তিত রূপটা একটু মনে রাখবেন। ওখানে রয়ের তো বাদ পড়ছেই, পাশাপাশি মা, ভাই, পিতা, এগুলো হচ্ছে একটা পরিবর্তিত রূপ সমস্ত পদে পাওয়া যায়। তো এই ব্যাপারটা একটু দয়া করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা গেল। এখানে তো আমরা হচ্ছে বিভক্তি যেহেতু বাদ যাচ্ছে, তো বিভক্তি বাদ যাওয়ার কারণে এটাকে আমরা কি বলছি, হয় ষষ্ঠী বলছি, আর না হলে এটাকে কি বলছি, সম্বন্ধে তৎপুরুষ বলছি। কিন্তু যদি বিভক্তি বাদ না যায় তাহলে কি হবে, ধরুন আমি বললাম হচ্ছে মামার বাড়ি, আপনি কখনো এরকম বলেন মামা বাড়ি? আমি বললাম ঘোড়ার ডিম, আপনি কখনো ঘোড়া ডিম বলেন? নিশ্চয়ই না। এরকম অনেক কিছুই কিন্তু রয়েছে যেগুলো আপনি কখনো কিন্তু ঘুরিয়ে বলেন না। তো এই উদাহরণগুলোর ক্ষেত্রে একটু ভালো করে মাথায় রাখতে হবে যে কোথায় র বাদ যাচ্ছে না। যেমন আমি বলছি মাটির মানুষ, খেয়াল করে দেখেন আপনি কখনোই কিন্তু এরকম বলেন না মাটি মানুষ, এরকম বলেন না, আপনি কি বলেন, মাটির মানুষ। তো এই জায়গা থেকে এটাই মনে রাখতে হবে যে যখন বিভক্তি লোপ পায় না, এখানে বিভক্তি লোপ পেয়েছে তাই ষষ্ঠী তৎপুরুষ, আর যদি বিভক্তি লোপ না পায় অলক ষষ্ঠী তৎপুরুষ, সিম্পল। বিভক্তি লোপ পেলে কি ষষ্ঠী তৎপুরুষ, আর বিভক্তি লোপ না পেলে অলক ষষ্ঠী তৎপুরুষ। বিভক্তি লোপ না পাওয়াকে তো অলক বলা হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন কথা বলবো দিবাই নিদ্রা। দিবাই নিদ্রা আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এই যে সপ্তমী বিভক্তি বাদ যাচ্ছে, দিবাই নিদ্রা। তো যেহেতু সপ্তমী বিভক্তি বাদ যাচ্ছে, এটাকে আমরা হয় সপ্তমী বলতে পারবো অথবা এটাকে আমরা বলতে পারবো হচ্ছে অধিকরণে তৎপুরুষ। গাছে পাকা, গাছ পাকা, তো এরকম বিশ্ববিখ্যাত, কী হবে, বিশ্ববিখ্যাত। যখন এরকম একার বা হচ্ছে এ অতে এরকম যখন বাদ যায় তখন এগুলোকে বলা হয় হচ্ছে কি, অবশ্যই এগুলোকে বলা হচ্ছে বেসিক্যালি তৎপুরুষ, কিন্তু সপ্তমী তৎপুরুষ। এবার চলে আসি, বেশ কয়েকটা উদাহরণ দিয়ে ফেলি, একটু উদাহরণগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমরা কিন্তু বেশ কয়েকটা এক কথা প্রকাশ করেছি, যেমন হচ্ছে পঙ্কে জন্মে যা, কি হয়, পঙ্কজ। জলে চরে যা, জলচর। জল দেয় যে, জলদ। ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ। সত্য কথা বলে যে, সত্যবাদী। আপনার রং লোকায় যে, বর্ণচরা। আশা করি এগুলো আপনারা অবশ্যই পড়েছেন। এই যে ছোটোবেলায় পড়া আমাদের যে এক কথায় প্রকাশ, যদি কখনো সমাসের মধ্যে আসে একটু মনে রাখবেন এটা উপপদ তৎপুরুষ হয়। আমি আবারও বলছি, ছোটোবেলায় পড়া বা বড়োবেলায় পড়া যাই বলি না কেন,
ছোটোবেলায় বা বড়োবেলায় পড়া আমাদের যে এক কথায় প্রকাশগুলো যদি তার সমাসের মধ্যে আসে তাহলে কিন্তু সেটা কী হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা উপপদ তৎপুরুষ হয়। আচ্ছা, এটা বোঝা গেল। আর একটা পার্ট রয়েছে, সেই পার্টটা হচ্ছে এরকম, একটু খেয়াল করে দেখবেন যে যদি দেখতে পান যে এমন কিছু ধরনের উদাহরণ রয়েছে যে উদাহরণগুলো হচ্ছে দেখতে যদিও সেটা হচ্ছে তৎপুরুষ, মানে এই যে ষষ্ঠী তৎপুরুষ না, এরকম কিছু আছে, দেখতে হচ্ছে অলুক বহুব্রীর মতো, এরকম কিছু উদাহরণ কিন্তু রয়েছে বইয়ের মধ্যে। তা আমি ওই ক্ষেত্রে বলবো যে কিছু অলুক তৎপুরুষ রয়েছে, সেই অলুক তৎপুরুষগুলো আদতে দেখতে কিন্তু কি না, আদতে দেখতে অলুক ষষ্ঠীর মতো না, তারপরও সেটাকে হচ্ছে কি বলা হচ্ছে, অলুক তৎপুরুষ বলা হচ্ছে। এই পার্টিকুলার এই জায়গাটা একদম নিপাতনের সিদ্ধের মতো, মানে আমি যদি বলি খানিকটা হচ্ছে নিপাতন সিদ্ধ মানে কোনো নিয়ম মানছে না, কোনো নিয়ম না মেনে এটা তৈরি হচ্ছে। তো যেহেতু কোনো নিয়ম মানছে না, দিন শেষে এটা আমাদের মুখস্থই করতে হয়। তো এই পার্টিকুলার কয়েকটা উদাহরণ বইয়ে যেগুলো দেওয়া আছে, বিশেষ করে আমি বলবো 9-10 বইটা হচ্ছে একদম বেদবাক্যের মতো আপনাদের এই 9-10 বইয়ের এই পার্টিকুলার অংশটা জায়গায় একটু মনে রাখতে হবে। তো আমরা একটা তৎপুরুষের কথা আমরা এখানে আলোচনা করছি না, সেটা কি, নৈয় তৎপুরুষ। দেখুন, নৈয় তৎপুরুষের সাথে নৈয় বহুব্রীর একটা খুব ভালো মিল রয়েছে। আমি চেষ্টা করব ওই বহুব্রীর যে অংশ থাকবে সেই অংশের মধ্যে আপনারা নৈয় তৎপুরুষের আলোচনা পেয়ে যাবেন, মানে ওই দুই নৈয় একসাথে পড়াবো, তাহলে পড়তে বুঝতে অনেক বেশি সহজ হবে। তাই আমি এখানে নৈয় কথাটা বাদ দিচ্ছি। তো আমরা এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমাদের মোটামুটি তৎপুরুষের আলোচনা শেষ। তৎপুরুষের আলোচনা যেহেতু শেষ হয়ে গেল, আমি আপাতত এই জায়গাটা মুছে দিচ্ছি শুধুমাত্র। আচ্ছা, আমি সবটাই মুছে ফেলি। তৎপুরুষের আলোচনা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা এখন যে আলোচনা করবো সেটা হচ্ছে অব্যয়ীভাব। অব্যয়ীভাবের আলোচনার মধ্যে আমরা প্রথমেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে অব্যয়ীভাবের আগে আমরা তো উপসর্গ পড়েছিলাম না। তো ধরুন আমরা কয়েকটা জিনিস লিখি, যেমন আমি বললাম হচ্ছে নদী, আমি বললাম হচ্ছে দিন, আমি বললাম হচ্ছে কুল। এই ধরনের শব্দগুলো একটু খেয়াল করে দেখেন। আমি যদি এখানে শুরুতে যোগ করে দিই উপনদী, প্রতিদিন, বা হচ্ছে এটা প্রতিকূল, বা যদি বলি প্রতিবাদ, বা আরও সাথে সাথে যোগ করি এরকম আপাদমস্তক, খেয়াল করে দেখুন এই সবগুলোর মধ্যে এই পার্টটা আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন। না, আমি মনে হয় এভাবে না দেখিয়ে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা, এই সবগুলো হচ্ছে উপসর্গ। সবগুলো কি উপসর্গ? উপসর্গ তো আমরা পড়েছি। উপসর্গ কোথায় থাকে? উপসর্গ মিনস, আমি যদি একটু সহজ করে বলছি, প্রিফিক্সের মতো, মানে যেটা প্রিফিক্স সেটাকে আমাদের বাংলায় বলা হচ্ছে যে উপসর্গ। তো এরকম উপসর্গ যখন যুক্ত হবে তখন এই উপসর্গওয়ালা যে সমস্ত পদ, এক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাস বাক্য লাগবে না। মানে অব্যয়ভাবের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে অব্যয়ভাব বোঝার জন্য ব্যাস বাক্যের প্রয়োজনীয় হয় না। আপনি জাস্ট সমস্ত পদটা খেয়াল করবেন। যদি আপনি দেখেন সমস্ত পদের মধ্যে কি রয়েছে, সমস্ত পদের মধ্যে উপসর্গ রয়েছে, তখন আপনি আস্তে করে সেটাকে কি বলে ফেলবেন? অব্যয়ভাব বলে ফেলবেন। কারণ প্রত্যেকটা উপসর্গই কিন্তু কি অব্যয়। তো যেহেতু অব্যয় দিয়ে সমস্ত পদ শুরু হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি অব্যয়ভাব। তো এই জন্য পার্টিকুলার উপসর্গের অব্যয়গুলাই কিন্তু সবসময় কি আসে, এই সবসময় পরীক্ষা আসে, বা আমাদের বইয়ের মধ্যে উদাহরণগুলো রয়েছে। যেমন নিরুৎসাহ, নির্যোগ উৎসাহ, নিরাশ্রয়, নির্যোগ আশ্রয়। তো এই নিরটা কি? অবশ্যই নিরটা হচ্ছে এখানে উপসর্গ। তো এই উপসর্গগুলো একটু ভালো করে মনে রাখতে হয়। এখন এর সাথে আরেকটা কথা একটু যুক্ত হবে, সেটা হচ্ছে যে ধরুন আমি বললাম একটা এক্সট্রা একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে যথা। কি লিখলাম? যথা। যথার সাথে আর কি কি যোগ করি আমরা বলেন তো? যেমন আমরা যোগ করি হচ্ছে যথার সাথে যথা, যথা নিয়ম, যথা নিয়মে, বা যথারীতি, বা যথাসাধ্য। হ্যাঁ, এরকম বিভিন্ন কথাবার্তা আমরা যোগ করি। যখনই আমরা এই যথা কথাটা পাবো, মানে যথা শব্দের সাথে যখন যথা থাকবে, তখন সেটাকেও কি বলা হবে? অব্যয়ভাব বলা হবে। কি বলা হবে? অব্যয়ভাব। তাহলে আমরা মোটামুটি একটা ডিসিশনে আসতে পারি, সেটা হচ্ছে যে
যদি কখনো দেখতে পান সমস্ত পদের মধ্যে শুরুতে কি রয়েছে, উপসর্গ, উপসর্গ, অথবা যদি আপনি কখনো যথা দেখতে পান, যথাসাধ্য, যথারীতি, যথা নিয়মে, হ্যাঁ, যথাবিধি, এরকম যাই দেখি না কেন যথা কথাটা যখনই থাকবে আর যদি কোনো উপসর্গ থাকে, বিশেষ করে সংস্কৃত উপসর্গ যখন থাকবে, তখন সেটাকে আপনি কি বলে ফেলবেন, অবশ্যই অবশ্যই সেটাকে আপনি কি বলে ফেলবেন, একবারে এক ঝটকায় অব্যয়ভাব বলে ফেলবেন। আপনার জন্য জিনিসটা বোঝাটা অনেক বেশি সহজ। তো সাথে সাথে কিন্তু আমাদের এই উপসর্গের যে ধারণাটা সেটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আমি বলবো অবশ্যই উপসর্গের ধারণাটা আপনি অবশ্যই ক্লিয়ার রাখবেন। তা না হলে কিন্তু অব্যয়ভাব বোঝাটা অনেক বেশি আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তো আমরা এই অব্যয়ভাব বোঝানোর মাধ্যমে আজকের ভিডিওটা শেষ করছি। তবে নৈয় তৎপুরুষের ব্যবহারটা আমরা কোথায় পাবো, বহুব্রীর মধ্যে পাবো। তার মানে বোঝাই যাচ্ছে অবভিয়াসলি আমাদের সামনের যে পরবর্তী তৃতীয় নম্বর যে পর্বটা থাকবে সেখানে বহুব্রী থাকবে, পাশাপাশি আমরা সেখানে কিউএনএ পর্ব অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব আমরা রাখবো। তো সেই ভিডিও অবশ্যই দেখবেন।